অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শায়ের একটা মারাত্মক অভিযোগ এনেছেন উপদেষ্টাদের স্বামীদের বিরুদ্ধে। প্রথম অভিযোগটা হলো, উপদেষ্টা রেজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক ওরফে আবু বকর সিদ্দিক নাকি এখন সরকারি বিভিন্ন স্থাপনা এবং অফিস পরিদর্শন করছেন। কোন অধিকারে? ওনাকে কি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে, নাকি ওই যে আগের দিনে যেমন আমরা ছোটবেলায় হুসাইন মোহাম্মদ এরশাদের সময় দেখতাম যে ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি তিনি পালন করতেন, ঠিক তেমনই কি করা হলো যে উপদেষ্টাদের হাজব্যান্ডকে ফার্স্ট লেডির থেকে ফার্স্ট জেন্টস বা ফার্স্ট ম্যান উপাধি দেওয়া হলো? সেই রকম কিছু করা হয়েছে? আমাদের রাষ্ট্রীয়ভাবে কিছু জানা নেই, কারো যদি জানা থাকে তাহলে দয়া করে একটু জানাবেন। তারপরের অভিযোগ হচ্ছে আরও মারাত্মক, সেটি হচ্ছে দুই উপদেষ্টা ফরিদা আক্তার এবং রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এবং ফরহাদ মাজার দুজনেই গুম হয়েছিলেন, কিন্তু এই দুইজন গুম কমিশনের কাছে তাদের অভিযোগ দাখিল করেনি। সরকার গুম কমিশন গঠন করেছে যারা গুম হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যাদেরকে সেই আয়নাঘরে রাখা হয়েছিল বা বিভিন্ন জায়গায় গুম করে রাখা হয়েছিল, তাদের বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে, অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে 81% হচ্ছে গুম থেকে যারা ফিরে এসেছে, আর 19% হচ্ছে গুম থেকে যারা ফিরেনি তাদের পরিবার অভিযোগ করেছে। অনেকেই হয়তো সাধারণ মানুষ, ভয়ে বা যে কোনো কারণে অভিযোগ করেননি, কিন্তু ইনারা তো সাধারণ মানুষ নন, বলতে গেলে একেবারে অসাধারণ মানুষ। উপদেষ্টাদের স্বামী, সমাজে তাদের পরিচয় আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে। তারা কেন গুম কমিশনের কাছে অভিযোগ করছেন না? তারা কেন গুম কমিশনের কাছে গিয়ে তাদের বিষয়টি বলছেন না? তাহলে কোথাও কি কোনো ফাঁক আছে? গুম এবং আয়নাঘর নিয়ে নানান ধরনের মুখরোচক চটকদারি কথাবার্তা আমরা কিন্তু বিগত সময় শুনেছি। আওয়ামী লীগ সরকার যখন চলে গেল তখন তাৎক্ষণিকভাবে আর আয়নাঘর উদ্ধার করা সম্ভব হলো না। এই আয়নাঘরের নাটক তৈরির জন্য বিশিষ্ট সিনেমা পরিচালক সরোয়ার ফারুকীকে নিয়ে আসা হলো এবং তিনি 7 মাসের প্রাণান্তকর প্রচেষ্টার মধ্য দিয়ে একটা আয়নাঘর তৈরি করলেন কোনো একটা জায়গাতে, যেখানে নতুন করে টয়লেট তৈরি করলেন, নতুন করে তিনি ওয়াল ভাঙলেন, নতুন করে ওয়ালে তিনি প্লাস্টার করলেন, যে প্লাস্টারের দাগ শুকায়নি, নতুন করে টাওয়েল রাখলেন, নতুন চেয়ার তৈরি করলেন, যে চেয়ারে মানে স্টিলের চেয়ার যার উপরে বসিয়ে শক দেওয়া হয়। নানান কিছু তিনি তৈরি করলেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে বাংলা সিনেমায় এই তথাকথিত পরিচালকরা সিনেমা তৈরি করলে যেরকম স্ক্রিপ্ট হয়, যেরকম চিত্রনাট্য হয়, যেরকম সিনেমার আউটপুট হয়, ঠিক সেই রকম সিনেমার আউটপুটই সেখানে দেখা গেল এবং মানুষের কাছে একটা হাস্যকর বস্তুতে পরিণত হলো। সবার প্রথম প্রশ্ন হলো যে জিনিসটা এক্সিস্ট করে সেই জিনিসটা আবিষ্কার করতে কেন 7 মাস সময় লাগছে? আয়নাঘর 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 বলা হচ্ছে, তাহলে কি একটা সরকার জানে না যে আয়নাঘরটা কোথায়? এবং এই আয়নাঘরকে পাবলিকের সামনে আনতে কেন 7 মাস সময় লেগে গেল? এবং তারপরে আর এটা নিয়ে কোনো আলোচনা নেই। আবার আয়নাঘর থেকে ফেরত আসা আর একজন তো 8 বছর একটাই গামছা ব্যবহার করলেন এবং সেই গামছা চকচকে নতুনের মতো করে নিয়ে ফিরে আসলেন, ঠিক যেমন চকচকে টাওয়েল দেখেছিলাম আমরা আয়নাঘরের কোনো একটা বাথরুমের মধ্যে রাখা। সমস্যাটা কোন জায়গায়? তাহলে কি এনারা গুম হন নাই, গুমের নাটক করেছিলেন? আবু বকর সিদ্দিকের গুমের কথা আপনার মনে আছে? রেজওয়ানা হাসান স্বামীর, উনি গুম হয়ে 3 দিন ছিলেন এবং তাকে নাকি মিরপুরে ফেলে রেখে যাওয়া হয়। তারপর সেখান থেকে একটা সিএনজি সহায়তা নিয়ে তিনি ধানমন্ডি থানাতে আসেন। তারপরে তিনি বাসায় ফেরত আসেন পুলিশের সহযোগিতায় তার পরিবারের লোকজনের সাথে। ফরহাদ মাজার কোনো এক সকালে শুনলাম যে গুম হয়েছেন এবং ফরহাদ মাজারকে পাওয়া যাচ্ছে না, এবং ফরহাদ মাজার পরে ফিরে আসলেন মিস্টার গফুর নাম নিয়ে। তিনি নাকি খুলনায় গেলেন, খুলনা থেকে একটা বাসে উঠে আসছিলেন যশোরে, পুলিশ তাকে বাস থামিয়ে বের করে নিয়ে আসলো সেখান থেকে, এবং তার হাতে যে টিকিটটা দেখা গেল সেই টিকিটে তার নাম মিস্টার গফুর। চিত্রনাট্য বড়ই দুর্বল, বড্ড দুর্বল চিত্রনাট্য নিয়ে এই কাহিনীগুলো সাজানো হয়েছিল। পক্ষান্তরে আমরা কিন্তু নানান ধরনের মুখরোচক কথা শুনেছিলাম এই ফরহাদ মাজারের বিরুদ্ধে। এখন 2 জন উপদেষ্টা ক্ষমতায় আছেন এবং প্রায় 1 বছর হতে আসলো, সেই 1 বছরের মধ্যে এত কিছু ওনারা করতে পারলেন। কচ্ছপের ডিম পাড়াতে পারলেন, কোথায় কন্ডোম ব্যবহার করে ফেলা যাবে কি ফেলা যাবে না, কন্ডোম ব্যবহার করা যাবে না, পরিবেশ দূষণ করে, এই ধরনের নানান কথা গাছে গাছে থেকে পেরেক ঠুকে ঠুকে তিনি তুলে নিয়ে আসলেন। অথচ নিজের স্বামী গুম হলো সেই ঘটনা নিয়ে তিনি নড়াচড়া করছেন না কেন? ফরিদা আক্তার কম কথা বললেও ফরহাদ মাজার তো অনবরত কথা বলে যাচ্ছেন। সেই ফরহাদ মাজার কেন গুম কমিশনের কাছে গিয়ে তার অভিযোগ দাখিল করছেন না?
আসলেই কি জিনিসগুলো ভিত্তিহীন ছিল? শেখ হাসিনার সময়ের অনেক অভিযোগই এখন আমাদের কাছে ভিত্তিহীন মনে হচ্ছে, প্রোপাগান্ডা মনে হচ্ছে, যে সুচতুরভাবে এক শ্রেণীর লোক এই ধরনের চিত্রনাট্য তৈরি করে সোশ্যাল মিডিয়াকে সয়লাভ করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার জন্য। তো এই ধরনের জিনিস যদি আস্তে 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 বেরিয়ে আসে, তাহলে জনমনে একদিনকে প্রশ্ন কিন্তু ঠিকই জেগে উঠবে যে শেখ হাসিনার নামে আরও যা অভিযোগ আছে আসলে সব অভিযোগই বোধহয় মিথ্যা। একটা নির্দিষ্ট শ্রেণী এই অভিযোগগুলোকে তৈরি করেছিল তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য। ধন্যবাদ।